যারা আমার আলোচনা আজকে শুনছেন সবাইকে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলে আমরা 34 জন প্রার্থী দিয়েছি, এদের মধ্যে 10 জন নারী প্রার্থী। এই কথাটা আমি বললাম এই কারণ সংস্কার কমিশনে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে সরাসরি নির্বাচনে নারীরা অংশগ্রহণ করবে কিনা। এবারের আমাদের একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে অন্তত 5% নারী প্রার্থী সব দল দিবে, কিন্তু আপনারা জানেন যে এখানে অলমোস্ট বেশিরভাগ দল, জামাত কোনো নারী প্রার্থী দেয় নাই, বিএনপির 7 জন নারী প্রার্থী, 9 জন। তো এই ধরনের ফলে পার্সেন্টেজ হিসাবে খুবই কম। এটা আমরা এই কথাটা আমি একটু শুরুতে স্মরণ করে দিতে চাই যে আমরা সংস্কারের কথা বলছি, অথচ যে সংস্কারগুলো আমাদের দিক থেকে করার কথা ছিল সেই পথে আসলে আমাদের কতটুকু যাত্রা আমরা করলাম। 2 নম্বর ব্যাপার যে কথাটা আপনি বললেন, প্রথম ব্যাপার হচ্ছে যে জোট এবং আমাদের রাজনীতি মানে হচ্ছে তার একটা নীতি থাকতে হয়, নীতিবিহীন কোনো রাজনীতি হয় না। আমরা যখন জোট করি সেই জোটেরও একটা নীতি থাকতে হয়। যেমন আমরা ধরেন এখানে বাম গণতান্ত্রিক জোট আমরা আছি, বা আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট করলাম, আমাদের ঐক্যবদ্ধ কিছু জায়গা আছে। আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে এই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান, আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থানকে আমরা সমস্ত দিক থেকে ধারণ করব, আমরা সাম্রাজ্যবাদ বিরোধী আমাদের অবস্থান থাকবে। আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে যে জনজীবনের যে জ্বলন্ত সংকট সেগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রতিবাদ করব, আন্দোলন করব। এই যে এগ্রিমেন্টগুলো আছে তার ভিত্তিতে কিন্তু আমাদের জোট এবং তার ভিত্তিতে আমাদের কর্মসূচি আমরা সেগুলো নির্ধারণ করি। ফলে এখানে দলগুলোর সাথে জোটের পার্থক্য থাকে, কিন্তু পুরো বিপরীত কোনো নীতির সাথে আমি জোট করতে পারি না। যে কারণে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই অবস্থানটা সবসময় রাখি যে আমাদের জোটের ক্ষেত্রে আমরা এই অবস্থানটা রাখব। আমাদের এই ক্রাইসিসটা আসলে হয়েছে কি যে দেখেন নীতিকে বাদ দিয়ে রাজনীতি, যে কারণে মানুষের মধ্যে এই মনোভাব তৈরি হয়েছে আপনাকে জেতাবো, আপনাকে ভোট দেবো, আপনি তো জিতবেন না। আমরা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি তো একটা দলকে জিতিয়েছেন, আপনি জিতেছেন কি? বাংলাদেশের জনগণ তো গত 53 বছর ভোট দিয়েছে, কোনো না কোনো দলকে জিতিয়েছে। বাংলাদেশের জনগণ কি জিতেছে? ফলে 53 বছর পর পর কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার জনগণকে জেতাবো কিনা, নীতিকে জেতাবো কিনা, না যেন তেনভাবে একটা দলকে জেতানোর রাজনীতি চলবে। তো আমাদের এই রাজনীতি পুরোটা এই জায়গায় চলেছে। আমি এর আগেও বলেছিলাম যে ভাসানী বলেছিলেন, মৌলানা ভাসানী, যে মানুষের রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। আমাদের রাজনীতির কেন্দ্রে কিন্তু এখন মানুষ নাই, যার কারণে দেখেন নাহিদ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একজন নেতা, উনি বলছেন যে এটা আমাদের কোনো আদর্শিক জোট না, আমাদের কৌশলগত জোট। তাহলে কি ধরনের কৌশলগত জোট, কি কি নীতিতে মিলছে, এই বিষয়গুলো কিন্তু খুব আলাপ আলোচনায় নাই। ফলে আমরা যে যেখানে সুবিধা পাচ্ছি সেখানে কিন্তু আমরা জোটে যাচ্ছি এবং এই সমীকরণটা বাংলাদেশের রাজনীতিতে চলছে। আমরা ভেবেছিলাম অভ্যুত্থানের পরে এই একটা পরিবর্তন হবে, অন্তত অভ্যুত্থানের যে স্লোগান উচ্চারিত হয়েছে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, এবং বাংলাদেশে এই যে 71, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, এত এত মানুষের রক্তদান, এই আকাঙ্ক্ষার পরিপূরক রাষ্ট্রের পক্ষে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা চলবো। অথচ আমরা আজকে এসে আবার ওই জায়গায় যাচ্ছি। দেখেন যে যারা জীবন দিতে দ্বিধা করে নাই, গুলির সামনে দাঁড়াতে দ্বিধা করে নাই, সে মনে করছে আচ্ছা ক্ষমতার কাছাকাছি না গেলে আমার রাজনীতি কি থাকবে? ফলে ক্ষমতায় যাওয়াই যেন রাজনীতি। তাহলে আমরা তো শেখ হাসিনা ক্ষমতাসীন দল ছিল, আমরা এই কথা বললাম না যে বিরোধী দল থাকা দরকার, বিরোধী দল না থাকলে একটা গণতান্ত্রিক চর্চাও হয় না। অথচ দেখেন বাংলাদেশের রাজনীতির এমন একটা জায়গায় যাচ্ছে যেন ক্ষমতা যাওয়াটাই রাজনীতি, ক্ষমতায় না গেলে আমার আর রাজনীতি থাকবে না। অথচ শেখ হাসিনার সময় কিন্তু আমরা এর বিপরীত কথা বললাম যে বাংলাদেশে একটা শক্তিশালী যদি বিরোধী দল থাকতো, গঠনমূলক রাজনীতি থাকতো, সেই চর্চা যদি সমাজে থাকতো, তাহলে আওয়ামী লীগ হয়তো এতটা ফ্যাসিবাদ হতে পারতো না। আবার একই ধরনের জোটের সমীকরণে আমরা কিন্তু যাচ্ছি, যে জোটের সমীকরণের মধ্যে আসন সমঝোতার আলোচনাই কিন্তু মুখ্য বিষয়। সংস্কার, মানুষের আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু খুব আলোচনার বিষয়বস্তু হিসেবে নাই। এবং আপনারা জানেন যে যে জোটেরই কথা বলা হোক না কেন সেখানে এই আদর্শিক প্রশ্নগুলো থাকছে না। আমরা মনে করি যে অবশ্যই নীতির প্রশ্ন এবং আদর্শিক প্রশ্নটা জোটের ক্ষেত্রে সামনে থাকা উচিত। এটা যদি না হয় তাহলে বাংলাদেশের যে রাজনীতি সেটা একটা দুর্বৃত্তায়নের রাজনীতির জায়গায় থাকবে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি তো আমরা চাই না, আমরা তো একটা পরিবর্তনের রাজনীতি চাই, মানুষের পরিপূরক অধিকারের পক্ষের একটা রাজনীতি হোক, এটা আমাদের চাওয়া। ছোট করে আমি যেটি জানতে চাইছিলাম যে মানুষ কি এতে বিভ্রান্ত হয়, ভোটাররা যখন একাধিক দল একটা জোটের মধ্যে থাকে, ভোটাররা ভোট দিতে গিয়ে বিভ্রান্ত হয় কিনা?
না, মানুষের মধ্যে তো ওই রাজনৈতিক সচেতনতা থাকাই উচিত বা থাকেও। না, তিনি একটি দলকে পছন্দ করেন, হ্যাঁ, তার জোটের সঙ্গী অন্য দলকে হয়তো পছন্দ করেন না। হ্যাঁ, এই জায়গাটা ধরেন, এই জন্য আমি বললাম যে নীতির কাছাকাছি যদি না হয় তাহলে তো অবশ্যই জনগণ বিভ্রান্তি হবেই, এবং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে মানে গতকাল নাসির পাটোয়ারি একটা জায়গায় ক্যাম্পেইন করছিল, ফেসবুকে এসছে, বলছে যে আপনারা কেন মানে জামাতের সাথে গেলেন, বলছে যে আমরা তো সংস্কার চাই। বলছে সংস্কার, এগুলো কোনো সংস্কার? আপনারা তো ভালোই ছিলেন। মানুষ তো এই জায়গাগুলোতে কিছুটা কন্ট্রাডিকশনের জায়গা তৈরি হচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। বিভাজন প্রথম ব্যাপার হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে আমরা যে স্লোগান বলেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলেছিলাম, এবং আওয়ামী যে দুঃশাসন তার বিরুদ্ধেই মূলত আমাদের লড়াইটা ছিল। 71-এ আমাদের যে লড়াইটা ছিল সেটাও কিন্তু পাকিস্তানি যে শোষণ বৈষম্য তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ফলে আমি যদি 71-কে ধারণ না করতে পারি তাহলে 24-কে ধারণ করতে পারবো না, এবং 24-কে ধারণ না করলে 71-কেও ধারণ করতে পারবো না। এবং ইতিহাসে প্রত্যেকের যে ভূমিকা, সেই ভূমিকা বারে বারে আলোচিত হবেই। যেমন 24-এর গণ অভ্যুত্থান যখন আলোচনা হবে, আওয়ামী লীগের কী ভূমিকা ছিল স্বাভাবিকভাবে সেই আলোচনা আসবে। তেমনি 71-এর আলোচনা যখন আসবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ এবং 71, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই রাষ্ট্র গঠনের সময় জামাতে ইসলামের কি ভূমিকা ছিল, স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা আসবে। এটার মধ্যে দিয়ে বিভাজন তৈরি হয় না, বরং একটা দেশকে যদি সত্যিকার অর্থে গড়ে তুলতে হয়, সেই দেশের মানুষকে যদি সত্যিকার অর্থে মর্যাদার জায়গায় দাঁড় করাতে হয়, তাহলে তার যে ইতিহাসের সঠিক শিক্ষা, সেই শিক্ষাটা সামনে আনতে হয়। এই শিক্ষাটা আমরা কখনো সঠিকভাবে আনতে পারিনি। এ কারণে দেখেন, জাতি গঠনের ইতিহাসে বা পাকিস্তানের পুরো শাসন পর্বে সবচেয়ে আপোষহীন ভূমিকা ছিল মৌলানা ভাসানীর। অথচ আপনারা দেখবেন যে মৌলানা ভাসানী কিন্তু আড়াল হয়ে গিয়েছে। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান ছিল, সেই বিষয়গুলো অনেক আড়াল হয়ে গিয়েছে। ফলে আমরা যদি সঠিক ইতিহাসটাকে সামনে না আনতে পারি, এবং ইতিহাসে যার যেটা দায় এবং ভূমিকা, দুটাকে যদি আমরা সঠিকভাবে না নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা যে মর্যাদার জায়গায় দাঁড়াতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশকে আমরা একটা এই যে যদি ওই আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যেতে চাই, ফ্যাসিবাদের বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে ইতিহাসের এই দায়বদ্ধতার জায়গাগুলো বারে বারেই আলোচিত হওয়া উচিত। একটা অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করবো, আর একটা অন্যায়ের পক্ষে আমার সমর্থন থাকবে, এবং সেটার জন্য আমার সেই অনুশোচনা থাকবে না, ক্ষমা থাকবে না, এটা কখনো হয় না। বৈষম্যের বিরুদ্ধে লড়াই, দুইটাই ছিল, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে লড়াই। আমি বিষয়টাকে এভাবে দেখি, এবং আমাদের মনে হয় যে এই জায়গা থেকে দেখা দরকার। জামাতে ইসলামী যে কাজটা করছে সেটা হচ্ছে সে 24-কে 71 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে, যেটা ঐতিহাসিকভাবে কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা মনে করি 71, 90, 24 এই সমস্ত কিছু এক সূত্রে গাথা, এটাকে একটাকে অস্বীকার করলে আর একটাকে ধারণ করা যায় না। ফলে যারা 24-কে সত্যিকার অর্থে ধারণ করতে চায় তারা 71-কে ধারণ করবেই, 71-কে ধারণ না করলে 24-কে ধারণ করতে পারবে না। এটাই আমাদের অবস্থান। যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা মনে করি যে একটা আইনি বাধ্যবাধকতা বা আইনের মুখোমুখি হওয়ার একটা সুযোগ যে কারো জন্যই থাকা দরকার। পুরো দায় মুক্তির ব্যাপারটা যেভাবে ধরেন এখানে এসছে, এখানে আমার মনে হয় যে এক ধরনের অসম্পূর্ণতা আছে, বা ভবিষ্যতে এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই জায়গাটা আমার কাছে মনে হয়, আমি এতটুকুই শুধুমাত্র এই ব্যাপারে বললাম যে আমাদের ধরেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের বিচারিক যে প্রক্রিয়া যে কোনো ক্ষেত্রেই, সেই বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা থাকুক, বিচার বিভাগের স্বাধীনতা থাকুক, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বিষয়কে আলোচনায় নিয়ে আসুক, এটাই আমাদের চাওয়া। ফলে এই জায়গাটা যাতে খেয়াল করা হয় যে কোনো ক্ষেত্রে, এটা যদি না হয় তাহলে যে কোনো বিষয়টা কিন্তু ভবিষ্যতে বিচারিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এক্ষেত্রে তাদের সুরক্ষার কথাও তো একটি দাবিও তো এসছে বিভিন্ন জায়গা থেকে, যে তাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে। সুরক্ষার দিক হচ্ছে কয়েকটা দিক। একটা হচ্ছে যে প্রধানত যেটা হওয়া দরকার ছিল সুরক্ষার কথা যদি বলেন, তাহলে জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রতিটা ব্যক্তির বিচার কাজ হওয়া দরকার ছিল। কিন্তু আমি এটা আমার ভীষণ আশঙ্কা যে জুলাই হত্যাকাণ্ডের আসলে বিচার কি সঠিকভাবে হবে, একটা প্রতীকী বিচার হলো না, এই বিচারটা সত্যিকার অর্থে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল, এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ছিলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, তাহলে তাদের বিচার কাজের অগ্রগতি কতটুকু, আমরা কিন্তু সেটা কোনো দৃশ্যমান প্রক্রিয়া সেটা দেখতে পাচ্ছি না।
মানে একটা জিনিসের যদি ন্যায্যতার জায়গা না তৈরি করতে পারি আমরা, ধরেন এই যে জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এই জায়গাগুলো নিশ্চিত করা ছাড়া জুলাই অভ্যুত্থানের একটা প্রাথমিক যে ন্যায্যতা তৈরি করা দরকার ছিল, সেই কাজটার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ দুর্বলতার জায়গা তৈরি হয়েছে। ফলে আইনি দিকগুলো যত আমরা বেশি আলোচনা করছি, বাস্তব গ্রাউন্ডে কোন কোন ক্ষেত্রগুলো বাস্তবিক সুরক্ষার জায়গা তৈরি করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব আলোচনা করছি না, বা ওই বিষয়গুলোতে খুব বেশি ফোকাস নাই। ফলে আইনি একটা দিক তো থাকবেই, সেগুলোর ক্ষেত্রে যাতে ধরেন কারো প্রতি অবিচার না হয়, কেউ যাতে মানে এই ধরনের একটা ভবিষ্যতে যাতে একটা ক্রাইসিসের মুখে না পড়ে, সেই বিষয়গুলো তো আমাদের থাকবেই। কিন্তু মূল সুরক্ষার জায়গা তৈরি করবে কিন্তু আমাদের সচেতনতার জায়গা, এবং তার সাথে সাথে যে ন্যায্যতার জায়গাগুলো তৈরি হলে, যে কাজগুলো হলে সত্যিকার অর্থে এই জুলাই অভ্যুত্থানকে একটা ন্যায্যতার জায়গায় তৈরি করতে পারতাম, আমার মনে হচ্ছে যে সেই কাজগুলোই কিন্তু আমরা সত্যিকার অর্থে দাঁড় করাতে পারিনি। যার কারণে কিন্তু এই বিভক্তি বিভাজনের জায়গাগুলো অনেক বেশি তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থানের আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের মধ্যে এতখানি দূরত্বের জায়গা তৈরি হলো কি জন্যে? কারণ এই যে মূল স্পিরিট, আমরা তো এসেছিলাম একটা আকাঙ্ক্ষা থেকে, আমরা বিভিন্ন বিভিন্ন আদর্শে চর্চা করি, ধারণ করি, এবং এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবেই। এটাকে আপনি কোনো একটা জায়গায় ইয়া করে দিতে পারবেন না, সেই পার্থক্যের জায়গাগুলো থাকবে, এবং গণতান্ত্রিক পরিবেশে সেই জায়গাগুলো থাকা উচিত, প্রত্যেকের যাতে তার মতামত প্রকাশ করতে পারে। কিন্তু একটা মূল আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো যদি আমরা বলি, তাহলে সেই জায়গা থেকে যখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যখন সরে যাচ্ছে, এবং বিভিন্ন দল যারা সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের চেতনার কথা বলছে কিন্তু ধারণ করছে না, এই জায়গাগুলো তো তৈরি হয়েছে। ফলে আমি ওই জায়গাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আর কি।